আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি জানেন না অনেকে, তৈরি হচ্ছে জটিল পরিস্থিতি। মিয়ানমারের জান্তা বাহিনী হেফাজতে মারা যাচ্ছে এনএলটির নেতাকর্মীরা, মৃতদেহ মিলছে ময়লার বাগারে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশের ভিতের উপর দাঁড়িয়ে স্থিতিশীল অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠার স্থায়ী পথ রচনা করছে আওয়ামী লীগ, যে পথ ধরে স্মার্ট বাংলাদেশ পাড়ি দেবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। ভাষাভিত্তিক বাঙালি জাতির স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা। ৭৪ বছরের পথ চলায় প্রাচীন এই রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার পূর্বাপর থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালের দেশ বিভাগের পরই উপমহাদেশের রাজনীতি মোড় নেয় একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড এবং অসাম্প্রদায়িক জাতিসত্তার পথে। পাকিস্তান সৃষ্টির পর নিষ্পেষিত, অবহেলিত ও সুবিধাবঞ্চিত বাঙালির মুক্তির জন্য রোজ গার্ডেন প্রাঙ্গণে ১৯৪৯ সালের ২৩ জুন সৃষ্টি হয় আওয়ামী লীগ। ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক সংস্কৃতির মূলনীতি বাস্তবায়নে জনগণের অধিকার প্রতিষ্ঠার ভিত রচিত হয়। ১৯৪৮-এ রাষ্ট্রভাষার দাবি ৫২তে পরিণত হয় গণজাগরণে। কারান্তরালে থেকে যে বিপ্লবে প্রেরণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর প্রতিষ্ঠা লগ্নে এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এবং এই মুসলিম শব্দটি ১৯৫৫ সালের কাউন্সিল অধিবেশনে বাদ দেওয়া হলো, কারণ এই দেশের বাঙালি বলতে যারাই আছেন তারা বিভিন্ন ধর্মের বিশ্বাসী মানুষ হতে পারেন, কিন্তু সবার জন্য এই একটি রাজনৈতিক দল এবং এটিই ছিল বাঙালির একমাত্র রাজনৈতিক দল। ৫৪ প্রাদেশিক পরিষদ নির্বাচন, আইয়ুব খানের এক দশকের স্বৈরশাসন বিরোধী আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন এবং ৬৬-র ৬ দফা নিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণই সেই প্রামাণ্য দলিল, স্বাধীনতাই সেই অর্জন। এই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণও কিন্তু ২০১৭ সালে এসে ইউনেস্কো তার ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত করেছে। কেন করেছে যে এই ভাষণটি শুধু বাঙালির স্বাধীনতার প্রাক্কালে দেয়া একটি ভাষণ নয়, এটি মূলত সারা পৃথিবীর মানবতার মুক্তির জয়গান। ৭৫ পরবর্তী ক্ষমতার পালাবদলে গণতান্ত্রিক সমতা ধ্বংসের চতুর্মুখী ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগ সেখান থেকেই আবার পুনরুদ্ধার করেছে। আমাদের সমতা এটা নষ্ট করার জন্য এখনো প্রচেষ্টা চলছে। বিভিন্ন সময় দেখবেন সাম্প্রদায়িক কিছু শক্তি ছোটোখাটো ঘটনা ঘটায়, কিন্তু সেটা আবার সঙ্গে সঙ্গে বলাও লাগে না, দেশের মানুষ নিজেদের উদ্যোগে এটাকে বন্ধ করে দেয় বা প্রতিহত করে। যে এই ষড়যন্ত্র চলবে, এর মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে যাব, এটা আবার আপনি ধরে নিতে পারেন। আমরা এগিয়ে যাচ্ছি, এ ব্যাপারে কোনো আপোষ কারোর সাথে করা হবে না। জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমায় স্বাধীনতার মতোই অর্জিত হয়েছে ভোট ও ভাতের অধিকার। গণতান্ত্রিক অভিযাত্রার ৭৪ বছরে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ এগিয়েছে উন্নয়নশীল দেশের কাতারে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা, এরপর দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবনের ভেতরে গিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ।
অনলাইনে টিকিট কাটার পদ্ধতি জানেন না বহু মানুষ, আবার স্মার্টফোন ব্যবহার করলেও অসংখ্য যাত্রীর কাছে পুরো প্রক্রিয়াটি বেশ কঠিন। সব মিলে ট্রেনের অনলাইন টিকিট পেতে জটিল এক অবস্থার মুখোমুখি সাধারণ যাত্রী। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। অল্পক্ষণে ছেড়ে যাবে ট্রেন। হন্তদন্ত যাত্রীদের কেউ কেউ পেয়েছেন অনলাইন টিকিট, অন্যরা দাঁড়িয়েছিলেন কাউন্টারে, কারণ স্মার্টফোনে টিকিট কাটার পুরো ব্যাপারটি তাদের কাছে জটিল এক ব্যাপার। আগে যে সারা রাত অপেক্ষা করতো তারা একটা টিকিট পাচ্ছে, কিন্তু এখন তো অ্যান্ড্রয়েড এবং অনলাইন করার পর যে সাধারণ যারা অ্যান্ড্রয়েড চালায় না তাদের জন্য একটা ভোগান্তি, বড় ধরনের ভোগান্তি। দরিদ্র শ্রেণীর মানুষের কাছে ওই রকম স্মার্ট মোবাইল নেই, অনলাইন ভিত্তিক টিকিট কেনারও তার যোগ্যতা নাই। 5 মিনিটে শেষ, 2 মিনিটে শেষ, পাওয়া যায় না। আর সবাই অনলাইন বুঝে না। যখন সফটওয়্যারে ঢুকে টিকিটটা আমরা কনফার্ম করতে যাই তখন আর টিকিট পাই না। মোবাইলে তো আমার কাছে নেই, মোবাইল তো আর ব্যবহার করি না, দ্বারা টিকিট কাটা লাগে। বাটন বা ফিচার ফোন কেনার সামর্থ্য নেই এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। আবার যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের কতজনই বা রপ্ত করেছেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট কাটার পদ্ধতি, এমন প্রশ্ন বেশ কমাস ধরেই যাত্রীরা করছেন রেল বরাবর। ট্রেনে চড়ে কারা? নিম্নবিত্ত এবং মধ্য নিম্নবিত্ত, যাদের হাতে স্মার্টফোন নাই বাংলাদেশে, আর যারা থাকেও দু একজন স্মার্টফোন, সবাই এটার ব্যবহার বোঝে না। একদম নিম্নবিত্ত মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, যারা স্মার্টফোন ভালোভাবে ব্যবহার করতে পারে না, তাদের জন্য অবশ্যই ম্যানুয়ালি টিকিট থাকা দরকার। গরিব মানুষের সাধারণ মোবাইল লাইন দিয়ে খালে আমাদের ভালো হবে। একজন 4টার বেশি টিকিট কাটতে পারে না, ওটা একটু ঝামেলা, কারণ অনেক সপ্তাহে তো 5 দিন, আমি যেহেতু 5 দিন অফিস করব, সো আমার 4টা টিকিট কাটার পর আরেক দিনের টিকিট কি হবে, আমাকে আরেকজনের আইডি দিয়ে কাটতে হয়। আগে যেমনি আমরা লাইনে দাঁড়াইয়া টিকিট করতাম, যখন তখন টিকিট পাইতাম, বা 5 দিন আগে টিকিট করতাম, ওইটাই তো ভালো আছে। চিত্রা ট্রেনের দুটো সিটের দাম আসতে হলো 260 টাকা, ভ্যাট আসছে 40 টাকা, আর সার্ভিস চার্জ হচ্ছে 40 টাকা। টোটাল আসার কথা হচ্ছে 340 টাকা, কিন্তু অ্যাপস দেখাচ্ছে 440 টাকা, 100 টাকা বেশি। বা যারা অনলাইনে টিকিট কাটতে পারছেন তাদের জন্য কিন্তু আপনার আরেকটা ব্যবস্থা রয়েছে, যেমন প্রতিটা ট্রেনেই কিন্তু আপনার প্রায় 25% অ্যামাউন্ট আসনের স্ট্যান্ডিং টিকিট রয়েছে। ইচ্ছা করে যাত্রাদিন তারা এটা টিকিটে যেতে পারেন। ভোগান্তি আর টিকিট কালোবাজারি বন্ধ করতে অনলাইন পদ্ধতি চালু হলেও বিকল্প কোনো পন্থা চান প্রান্তিক মানুষ। উত্তরবঙ্গের ওরা বলতেছে তো রেজিস্ট্রেশন বুঝি না, আমি কেমনে করবো? ওর টিকিট পাবেন না। প্রতিনিয়ত যারা ট্রেন ভ্রমণ করেন তাদের অনেকেরই নেই স্মার্টফোন, আবার যাদের ফোন আছে তারা জানে না স্মার্টফোনের ব্যবহার, যে কারণে মহা কঠিন এক পরীক্ষার ব্যাপার হয়ে গেছে এই ট্রেনের টিকিট কাটা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। অন্য প্রসঙ্গ, মিয়ানমারে জান্তা বাহিনীর হেফাজতে মারা যাচ্ছে সূচির দল এনএলডির নেতাকর্মীরা। সংবাদ মাধ্যমের তথ্য বলছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর গেল 2 বছরে নির্যাতনের শিকার হয়ে অন্তত 16 এনএলডি এমপির মৃত্যু ঘটেছে। অনেকের মৃতদেহ মিলেছে ময়লার বাগারে। আর গ্রেফতার 130 জনের মধ্যে 90 জন জেলে থাকলেও বাকি 40 জনের হদিস নেই। 21 স্পেশালে দুলি মল্লিকের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে অং সান সুচির দল এনএলডির আইন প্রণেতাকে ধরে নিয়ে যাওয়ার দৃশ্য। 2021 সালের 6 মার্চ রাতে গ্রেপ্তার হন লাত। পরদিন ভোরে হাসপাতালে মেলে 58 বছর বয়সী এই এনএলডি নেতার মৃতদেহ। শরীরে ছিল নির্যাতনের চিহ্ন। 7 মার্চ ফেসবুক পোস্টে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পরদিন গ্রেপ্তার হন লিন। 24 ঘন্টা পর একইভাবে মেলে তার ক্ষতবিক্ষত মরদেহ। সংবাদ মাধ্যমের তথ্য বলছে, গেল 2 বছরে এমন অন্তত 16 এনএলডি এমপির গ্রেপ্তারের পর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে 5 জন জাতীয় ও 9 জন আঞ্চলিক পর্যায়ের এমপি। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর ময়লার ভাগার বা রাস্তার পাশে মিলেছে অনেকের মৃতদেহ। প্রত্যেকের শরীরে স্পষ্ট নির্যাতনের দাগ। শহর, গ্রাম, পাহাড় বাদ যাচ্ছে না কোনো জায়গায়। এর মানে হচ্ছে পরিকল্পিতভাবে ব্যাপক পরিসরে নিপীড়ন চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।
উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত সিটি মেয়র। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও কাজ করে যাওয়ার কথা জানান AHM খায়রুজ্জামান লিটন ও আনোয়ারুজ্জামান চৌধুরী। রাজশাহী ও সিলেট বিভাগীয় প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামর ইসলাম। বেলা 11টার দিকে টানা দ্বিতীয়বার নির্বাচিত রাজশাহীর মেয়র তার বাবা জাতীয় 4 নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামান ও তার মা জাহানারা জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য জানান, বেকারদের কর্মসংস্থান সহ নির্বাচনী ইশতেহারে দেয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব এবং তাকে অনুরোধ করব। রাজশাহীতে বিসিক হয়েছে, এখন শিল্প প্রতিষ্ঠান নিয়ে আসবার জন্যে, আর বঙ্গবন্ধু হাইটেক পার্ক সহ আরও প্রায় 10টি ছোট ছোট প্রতিষ্ঠান আমরা করব, যেখানে ইনফরমেশন টেকনোলজি ওপরে তরুণরা, শিক্ষিত যারা, তারা জ্ঞান অর্জন করতে পারবে এবং ফ্রিল্যান্সিংয়ের কাজও করতে পারবে, স্বাবলম্বী হতে পারবে। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন নতুন মেয়র। সিলেটে বিকেলে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নগরবাসীকে সঙ্গে নিয়ে আগামী 5 বছর সিলেটের উন্নয়নে কাজ করার কথা জানান নতুন নগরপিতা। আগামী দিনে এই শহরের সমস্ত শহরবাসীকে, সিটিবাসীকে ইউনাইটেড করে দল মতের ঊর্ধ্বে উঠে আগামী দিন আমি সিটি কর্পোরেশনকে চালাতে চাই। এ সময় দলের নেতাকর্মীরা তার সাথে ছিলেন। জনগণের প্রত্যাশা। শামর ইসলাম, 21 টেলিভিশন। শ্যাওলা জমে বিষাক্ত হচ্ছে কর্ণফুলী নদীর পানি। সুপেয় পানি উৎপাদনে মারাত্মক সমস্যায় চট্টগ্রাম ওয়াসা। পরিশোধনের পরও এই পানিতে মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকার শঙ্কা সংস্থাটির। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। অবৈধ দখল এবং বাসাবাড়িসহ স্থানীয়দের নিক্ষিপ্ত বর্জ্যে দূষিত হচ্ছে কাপ্তাই হ্রদ। এই বিষাক্ত পানি কর্ণফুলী নদীতে মিলেমিশে তৈরি হচ্ছে এক ধরনের শেওলা। রাঙ্গুনিয়ার এই কর্ণফুলী নদীর প্রবাহ থেকে পানি উত্তোলন ও পরিশোধনের মাধ্যমে দৈনিক প্রায় 14.5 লাখ লিটার পানি সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। শেওলা জমায় অতিরিক্ত কেমিক্যালও কর্ণফুলীর পানি পরিশোধনের সমস্যা হচ্ছে জানান কর্মকর্তারা। রাঙামাটির যত হিউম্যান ওয়েস্ট, মানে ফিক্যাল স্লাজ, মানুষের পায়খানা, এগুলো সব ওরা পাইপ দিয়ে এই লেকের মধ্যে ছেড়ে দিচ্ছে। শেওলার খাদ্য হলো এগুলো। আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান, এই ট্রিটমেন্ট প্ল্যানে যখন শেওলা আসতেছে, তার ফলে আমাদের এখন কেমিক্যাল, ডাবল কেমিক্যাল লাগতেছে সব এগুলোকে ডিস্ট্রয় করার জন্য, শেওলার সঙ্গে যদি কিছু আসে। এবং এই শেওলাগুলা আমাদের এখানে কেমিক্যাল দেওয়ার পরে আঠার মতো হয়ে যায়, আমাদের ফিল্টার প্ল্যান্ট মতো ব্লক করে দিচ্ছে। পর্যাপ্ত জনবল আর লেপ সুবিধা না থাকায় শেওলাযুক্ত পানি পুরোপুরি পরিশোধন হচ্ছে কিনা তাও নিশ্চিত নন কর্মকর্তারা। ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকার শঙ্কায় কাপ্তাই লেকের দূষণ বন্ধ এবং পানি নিয়ে গবেষণা বাড়ানোর কথা বলেন তারা। এগুলোকে আমাদের স্টাডি করা উচিত ইমিডিয়েটলি, এবং স্টাডি না করলে তাহলে এটা ভবিষ্যতে খুব ক্ষতি হবে। এবং যে সমস্ত মাছ এখানে হবে, ওই মাছের মধ্যে এই সমস্ত ঢুকবে এবং ওই মাছ খেলে মানুষের ক্ষতি হবে। সুপেয় পানির সরবরাহ এবং কর্ণফুলী ও কাপ্তাই পানি দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ চান সবাই। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। কোরবানির ঈদকে সামনে রেখে যশোরে বেড়েছে সব ধরনের মশলার দাম। এর জন্য কম সরবরাহ আর পাইকারি বাজারে দাম বাড়াকে দুষছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ, মুনাফা বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করছেন ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন, জানাচ্ছেন শতরূপা দত্ত। কোরবানির ঈদ সামনে রেখে যশোরে মশলার বাজার গরম হতে শুরু করেছে। এর মধ্যেই এলাচ, লবঙ্গ সহ অন্যান্য মশলার দাম বেড়েছে। জিরা বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। এক সপ্তাহ আগেও ছিল 680 টাকা। এলাচ 1300 থেকে 1400 টাকা, লবঙ্গ 1450 টাকা, আর দারুচিনির কেজি 350 টাকা। লবঙ্গ 1450 টাকা, গোলমরিচ 680 টাকা। জিরের বাজারটাই বেশি, মাঝে ছিল 650, তারপর হলো 750, এখন বর্তমানে 800। ব্যবসায়ীরা বলছেন ডলার সংকটে আমদানি কম, তাই চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই দাম বেড়েছে। বেশিরভাগ জিরে আসতো সিরিয়া, আফগানিস্তান, টার্কি। এই সিরিয়া, তুরস্কে ভূমিকম্প হওয়াতে ফসল নাই,
ইন্ডিয়ায়ও জিরের দাম বেশি, মনে করেন বিদেশে দাম বাড়লে যারা এলসি করে এলসির রেট বেড়ে যায়। তবে এই দাবি মানতে নারাজ ক্রেতারা। তাদের অভিযোগ, ঈদে বাড়তি মুনাফা করতেই সংকটের কথা বলছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা কেজিতে মনে হয় 1 থেকে 150 টাকা করে বেশি পার কেজিতে। যে পরিমাণের দাম, তাতে করে মশলা ছাড়াই আমাদের এখন মানে তরকারি খেতে হচ্ছে আর কি। মশলার দাম সহনশীল রাখতে নজরদারি চলছে বলছে প্রশাসন। হঠাৎ করে যদি খুব বেশি ড্রাস্টিক অ্যাকশনে যাই, সেটিতে অনেক সময় নেগেটিভ ফল হয়। আমরা এই জন্য ধীরে ধীরে আগাচ্ছি। আমরা হয়তো এইটি যদি অবস্থা এরকম থাকে, ব্যবসায়ীদেরকেও ডাকবো এবং আমরা মনিটরিংয়ের আওতায় রাখবো। মশলার বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। বাস্কেটবল। মালয়েশিয়ায় 5 জাতি বাস্কেটবল টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। ফাইনালে ভুটানের কাছে 61-60 পয়েন্টে হেরেছে লাল সবুজের জার্সিধারীরা। ম্যাচের প্রথম কোয়ার্টারে সমান তালে লড়ে দুদল। তারপরের 2 কোয়ার্টারে খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। শেষ কোয়ার্টারে দুর্দান্তভাবে খেলায় ফেরে লাল সবুজের দল। ভুটানকে 55-তে স্থির রেখে ব্যবধান 2 পয়েন্টে নিয়ে আসে বাংলাদেশ। শেষের দিকে ম্যাচে সমতা ফেরালেও আবারও লিড নেয় ভুটান। এই লিড নিয়ে খেলা শেষ করে দলটি। এর আগে ভুটানকে গ্রুপ পর্বে হারিয়েছিল বাংলাদেশ। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি জানেন না অনেকে, তৈরি হচ্ছে জটিল পরিস্থিতি। মিয়ানমারে জান্তা বাহিনীর হেফাজতে মারা যাচ্ছে এনএলডির নেতাকর্মীরা। মৃতদেহ মিলছে ময়লার বাগারে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।